প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন ওনার নাম মোহাম্মদ সাজ্জাদ হোসেন হৃদয়। চলুন শুরু করি ঘটনাগুলো। ওনার দাদা একজন নামকরা কবিরাজ এবং আলেম ছিলেন। ওনার দাদার সাথে নাকি 7 জন জিন থাকতেন। তাদের মধ্যে 3 জন খুব একটা বেশি ভালো বলা চলে না, কিন্তু 4 জন ভালো। এরা 6 ভাই 1 বোন, মোট 7 জন। ঘটনা 1, অর্থাৎ প্রথম ঘটনায় যাই। বেশ কয়েকটি ঘটনা পাঠিয়েছেন তো। প্রথম ঘটনাটি ঘটেছিল 1993 সালে। এই হৃদয় ভাইয়ের বাবা একজন সরকারি চাকরিজীবী ছিলেন। এই কারণে ওনার পরিবার হালুয়াঘাট উপজেলার মুন্সিরহাট নামক স্থানে সরকারি কোয়ার্টারে থাকতেন। তখনও কিন্তু হৃদয় ভাইয়ের জন্ম হয়নি। ওনার বড় 3 বোন ছিলেন তখন। ওনার মা নাকি খুব কান্নাকাটি করতেন একটা ছেলের জন্য। এভাবে হতাশাগ্রস্ত হয়ে উনি অসুস্থ হয়ে যান। এক পর্যায়ে হসপিটালে ভর্তি হন। মেডিকেল রিপোর্টে ওনার মায়ের হার্টের অসুখ ধরা পড়ে। অবস্থা আশঙ্কাজনক থাকায় ইমার্জেন্সিতে ভর্তি করানো হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আল্লাহর কি ইচ্ছা, 5 থেকে 10 মিনিট পর ওনার আম্মুর পালস পাওয়া যায়। চিকিৎসক মৃত ঘোষণা করার পরও উনি আল্লাহর অশেষ রহমতে জীবিত হয়ে যান। কিছুদিন পরে উনি সুস্থ হয়ে আল্লাহর রহমতে বাসায়ও ফেরত আসেন। আল্লাহর কাছে একটা ছেলের জন্য খুব কান্নাকাটি করতে থাকেন, আল্লাহর কাছে দোয়া করেন। একদিন নাকি একজন অচেনা ফকির, দরবেশ গোছের একজন, সে এসে এই হৃদয় ভাইয়ের আম্মাকে জিজ্ঞেস করে, মা তুমি এত কান্নাকাটি করো কেন? তখন ওনার আম্মা জবাব দেন, একটা ছেলের আমার খুব ইচ্ছা। তখন নাকি তিনি বলেন যে, মা তোমার মাথায় হাত দিয়ে আমি দোয়া করে দিলাম, তোমার একটা ছেলে হবে। তবে তুমি তো মা তোমার শরীরের অনেক ক্ষতি করে ফেলেছো চিন্তা করতে করতে। তুমি কতদিন বাঁচবে তা আমি বলতে পারি না, তবে শরীরের অনেক ক্ষতি হয়ে গেছে। এটা শোনার পর ওনার আম্মা বলেন, আমার একটা ছেলে দরকার, বেশি দিন বেঁচে থাকা আমার দরকার নাই। এরপর দরবেশ গোছের ওই লোক উনি দোয়া করে চলে যান। এই ঘটনার 3 থেকে 4 বছর পর 1997 সালে এই হৃদয় ভাইয়ের জন্ম হয়। অদ্ভুত এক ঘটনা। প্রথমত ওনার মা, যিনি মারা গিয়েছেন বলে ডাক্তার ধরে নিয়েছিলেন, এর কিছুক্ষণ পর আল্লাহর রহমতে উনি আবার জীবিত হয়ে যান, অর্থাৎ ওনার পালস ফেরত আসে। আর এই যে দরবেশ গোছের এই লোকটা কোত্থেকে এলো, কোথায় চলে গেল, দোয়া করে গেলেন, এটাও বলে দিয়ে গেলেন যে উনি হয়তো বেশি দিন আর বাঁচবেন না। এর পরের ঘটনায় আসি। তখন এই হৃদয় ভাইয়ের বয়স 1 কি 2 বছর। ওনার মেজো আপু ওনাকে কোলে করে বাইরে খেলতে গিয়েছিলেন। খেলা শেষে বাসায় ফেরার পর ওনার আম্মা এই খুঁজতে থাকেন এই হৃদয় ভাইকে। দেখেন যে সেই মেজো আপুর কোলে উনি নাই। সবাই তখন খোঁজাখুঁজি করে দেখে যে উনি বাসার পেছনে পুকুর পাড়ে সুপারি গাছের শেকড় ধরে ঝুলে আছেন। ওনার নিচে ছিল পানি, পড়ে গেলে নিশ্চিত মৃত্যু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে অলৌকিকভাবে বাঁচিয়ে দিয়েছিলেন। এত ছোট বাচ্চার পক্ষে কিন্তু কোনোভাবেই একটা শিকড় ধরে ঝুলে থাকা সম্ভব না। হতে পারে সেটা অতি অল্প সময়ের জন্য, কিন্তু এত ছোট বাচ্চা, সে শিকড় ধরে এভাবে ঝুলে থাকবে? আর সে ওখানে গেলই বা কিভাবে? সে তো তার বোনের সাথে বাসায় ফেরত এসেছিল, হঠাৎ করে সে নাই। উনি তো আর বলতে পারেন না যে কিভাবে উনি গিয়েছেন, কারণ ওনার তো তখন আর ওই বোঝার মতো বয়স হয় নাই। 1-2 বছরের বাচ্চা, সে তো আর কিছু বলতে পারে না। এর পরের ঘটনায় আসি। তখন ওনার বয়স 4 বছর হবে হয়তো। ওনাদের বাসার সামনে একটা বড় মসজিদ ও বিশাল একটা পুকুর ছিল। একদিন ওনার ছোট আপু পুকুর পাড়ে ওনাকে নিয়ে খেলছিল। হঠাৎ করে উনি পুকুরে পড়ে যান, অর্থাৎ হৃদয় ভাই পুকুরে পড়ে যান। তবে আশ্চর্যের বিষয় হলো, পুকুরে পড়ে নাকি উনি চোখের পলকে মাঝখানে চলে যান, মানে পুকুরের মাঝখানে চলে গেছেন। পড়েছেন কিনারে
কিন্তু মাঝখানে চলে গেছেন। ওনার ছোট আপু সেখানে সাঁতরিয়ে যান, কিন্তু কোনোভাবেই ওনাকে নিয়ে আসতে পারছিলেন না। তার কাছে মনে হলো কেউ এই হৃদয় ভাইকে কোলে করে পানিতে ভাসিয়ে রেখেছে। কোনোভাবেই আবার ওনার ছোট আপু তাকে তুলে নিয়ে আসতে পারছিলেন না। পরে অন্য 2 আপুকে ডাক দিলে তারাও চলে আসে সাঁতরে। এরপর 3 জন মিলে ওনাকে পানি থেকে তোলে। এইখানে একটা অদ্ভুত রহস্য রয়েছে, সেটা হচ্ছে এর পরদিন থেকেই নাকি হৃদয় ভাই দুর্দান্ত সাঁতারু হয়ে যান, অর্থাৎ উনি সাঁতার পারেন। এই ঘটনাটা ওই এলাকায় বেশ আলোড়ন সৃষ্টি করেছিল যে 4 বছরের একটা বাচ্চা এত সুন্দর সাঁতার কাটতে পারে, আর এত বড় একটা পুকুর এক প্রান্ত থেকে চোখের পলকে সাঁতরে উনি অপর প্রান্তে চলে যান। এবং অপর প্রান্তে যাওয়ার পর ওনার শরীরে কোনো ধরনের ক্লান্তি বোধ নাকি হয় না, উনি হাঁপিয়েও যান না। আর এত দ্রুত সাঁতার কাটা এটা কিন্তু খুব কঠিন ব্যাপার। এরপর থেকে প্রতি জুম্মার দিনে মুসল্লিরা এসে নাকি ওনাকে বলতো, বাবা তুমি একটু সাঁতার কাটো, আমরা সাঁতার দেখব, আর তোমাকে মজা খাওয়াবো, অর্থাৎ মিষ্টি মিঠাই এরকম কিছু খাওয়াবেন আর কি। উনি নাকি সেই মজা খাওয়ার লোভে সাঁতার কাটতেন। শুধু তাই না, যে যখনই বলতো তখনই পুকুরে নেমে সাঁতার কাটতেন, সেটা যে সময়ই হোক না কেন। প্রতিদিন পুকুরে দীর্ঘ সময় উনি সাঁতার কাটতেন। সাঁতার কাটতে ওনার কোনো কষ্ট হতো না, কোনো ক্লান্তি বোধ হতো না। হঠাৎ করে ওনার আম্মা আর মসজিদের ইমাম সাহেব, যাকে এই হৃদয় ভাই দাদা বলে ডাকতেন, ওনারা এই হৃদয় ভাইকে খুব কড়া করে নিষেধ করে দেন, পুকুরে কোনোভাবেই নামা যাবে না, এবং কোনোভাবে তারা এই হৃদয় ভাইকে পুকুরে নামতেও দেন না। মসজিদের এই দাদা হৃদয় ভাইকে প্রচুর আদর করতেন। ওনার রুমে নিয়েই তাকে বিভিন্ন গল্প শোনাতেন, ফল খেতে দিতেন। উদ্দেশ্য হচ্ছে যে পুকুরে নামার কথা যেন ভুলে যান। দাদা রুমে নিয়ে গল্প করতেন, ফল টল খাইয়ে দিয়ে বিভিন্ন বিষয় বলে ভুলিয়ে দিতেন, যাতে করে পুকুরে নামার কথা এই হৃদয় ভাইয়ের মাথায় না আসে। বেশ কয়েকদিন পুকুরে নামতে তো দেয়া হলো না। একদিন হয় কি, এই হৃদয় ভাইয়ের দাদা ত্রিশাল থেকে ওনাদের বাসায় এসেছিলেন। তারপর দিন থেকে ওনাকে পুকুরে নামতে দেওয়া হলো। কেন এমন হলো? এই কয়েকদিন দেয়া হলো না, হঠাৎ করে এখন কেন দেয়া হলো? ওনার দাদা কিন্তু একজন আলেম ছিলেন। ওনাকে চিঠি লিখে বাসায় আনা হয়েছিল। তখন তো মোবাইল ফোনের এত ব্যবহার ছিল না, এই জন্য চিঠি লিখে আনতে হয়েছিল। এক রাতে নাকি এই যে মসজিদের যিনি দাদা, উনি স্বপ্নে দেখেন পুকুর থেকে একটা অবয়ব। এই অবয়বটা কেমন? একটা ড্যাগের মতো, যার মধ্যে অনেক কিছু থাকে। এই রকম একটা জিনিস ওই দাদাকে বলছে, এই পুকুরে এক মায়ের এক ছেলেকে নিয়ে যাবে। উনি স্বপ্নে দেখেছেন। মূলত এর পরদিন থেকেই এই হৃদয় ভাইকে পুকুরে নামতে দেওয়া হয়নি। আর মসজিদের দাদা জানতেন যে এই সমস্যার সমাধান আল্লাহ চাহেন তো এই হৃদয় ভাইয়ের দাদা করতে পারেন। এই জন্যই মূলত চিঠি লিখে তাকে নিয়ে আসা হয়েছিল। আর এর মধ্যে হৃদয় ভাই যেন কোনোভাবেই পুকুরে নামতে না পারেন, কারণ হৃদয় ভাই কিন্তু ওনার মা বাবার একমাত্র ছেলে সন্তান ছিলেন। তো দাদা যেদিন আসলেন, ওই দিন মাঝ রাতে দাদা ওনার ভালো জিনদেরকে ডাকলেন, ওদেরকে পুকুর পাড়ে নিয়ে দাঁড়িয়ে গেলেন। জিনেরা সাথে রয়েছে, 4 জন ভালো জিন। ওই সময় নাকি 5 কি 6টা ড্যাগ পুকুরে নামার জন্য আসছিল ঝনঝন শব্দ করে। ড্যাগগুলো মূলত নাকি নদীতে থাকতো, মাঝে মাঝে পুকুরে আসতো, রাতের আধারে কেউ যেন দেখতে না পায়। দাদা ড্যাগগুলোকে আটকে দিলেন। আটকে দেওয়ার পর ওই ড্যাগের ভিতর থেকে নাকি সালাম আসলো। দাদা সালামের জবাব দিলেন, আর ভেতর থেকে আওয়াজ আসলো, জনাব আমাদের পথ কেন আটকালেন? দাদা বললেন, তোমরা নাকি আমার নাতিকে নিতে চাও? তখন ওই ড্যাগগুলো থেকে উত্তর আসে, আপনার নাতি সময়ে অসময়ে এই পুকুরে সাঁতার কাটে, এতে করে আমাদের অনেক অসুবিধা হয়। এটা তো উচিত না, সব কিছুর একটা সময় থাকে। আপনার নাতি এই সময়টা বোঝে না, তাই মূলত আমরা এরকম পরিকল্পনা করেছি। এই কথা শোনার পর দাদা তো ওদেরকে ব্যাপক হুমকি দেন। হুমকি দেওয়ার পর ওরা বলে, ঠিক আছে, আমরা ওর কোনো ক্ষতি করব না, তবে ও যেন এভাবে
সময় অসময়ে সাঁতার না কাটে। তো তাদের কাছ থেকে ওয়াদা নিলেন যে হৃদয় ভাই এভাবে আর সাঁতার কাটবেন না। পরের দিন দাদা চলে গেলেন। হৃদয় ভাই ওই দিন সকালবেলা, মানে যেদিন দাদা চলে গেলেন দিন সকালবেলা 10টা কি 11টার দিকে সকালবেলা আর কি পুকুরে নেমেছেন। পাশের বাসার এক আন্টি আরও বেশ কয়েকজন ওনার সাথে ছিলেন। হৃদয় ভাই তো ছোট মানুষ একদম। ওই পুকুরে ওই দিন কিন্তু ওনাকে কেউ নামতে বাধা দেয়নি। এই কয়েকদিন তো তাকে নামতে বাধা দেওয়া হয়েছিল। হৃদয় ভাই আর ওই আন্টি সাঁতার কাটতে কাটতে পুকুরের প্রায় মাঝখানে চলে গিয়েছিলেন। হঠাৎ করে হৃদয় ভাই উনি দেখলেন যে ওই আন্টিকে কে যেন নিচ থেকে হ্যাঁচকা টানে পুকুরের নিচে নিয়ে গেল। উনি তো দ্রুত সাঁতার কাটতে শুরু করলেন, এক পাড়ে আসা শুরু করলেন আর কি, চিৎকার দিচ্ছেন যে এই আন্টিরে পানিতে নিয়ে গেছে, আন্টিরে পানিতে নিয়ে গেছে। আশেপাশে সবাই এসে জড়ো হয়। ওই সময় মসজিদের দাদাও চলে আসেন, এসে বলেন ওকে মনে হচ্ছে ওই ট্যাগে নিয়ে গেছে। দাদা তখন বলেন যে হৃদয়কে নেওয়ার কথা ছিল কিন্তু পারে নাই, যেহেতু হৃদয়ের দাদার কাছে ওরা ওয়াদা করেছে। আর এই মেয়েটাকে নিয়ে গেছে কারণ এই মেয়েটা তার মা বাবার একমাত্র কন্যা সন্তান, অন্য কেউ নাই, ভাইও নাই, বোনও নাই, এই কারণে হয়তো ওকে নিয়ে গেছে। মসজিদের ওই দাদা উনিও দুর্দান্ত কিছু রুকিয়া জানতেন। উনি কিছু তেলাওয়াত করে পানিতে ক্রমাগত ফু দিতে থাকেন। আল্লাহর কি ইচ্ছা, হঠাৎ করেই ওই আন্টি মনে হলো পানির নিচ থেকে ভুস করে ভেসে উঠেছে, একদম সুস্থ জীবিত অবস্থায়। অথচ উনি ডুবে গেছেন প্রায় 15-20 মিনিট হয়ে গেছে এর মধ্যেই। সম্পূর্ণ সুস্থ অবস্থায় উনি ভেসে ওঠেন। তবে ওনার সাথে কি হয়েছিল উনি খুব যে ভালো করে বলতে পেরেছেন বিষয়টা এরকম না, কোনো কিছু একটা নিয়ে গিয়েছিল এতটুকু উনি মনে করতে পারেন। এরপরে আসলে ওনার কিছু মনে নাই, উনি সুস্থ শরীরেই ভেসে ওঠেন। আল্লাহর রহমতে ওনার কোনো ক্ষতি হয়নি আলহামদুলিল্লাহ। 2002 সালে হৃদয় ভাইয়ের বাবা সরকারি চাকরি থেকে অবসর নেন। এরপর হৃদয় ভাইয়ের পরিবার সবাই মিলে ওনার দাদাবাড়ি ত্রিশালে চলে আসেন। ঘটনার মূল বিষয়টা শুরু মূলত 2009 সালের দিক থেকে। এদিকে উনি বেশ কিছুটা বড় হয়ে গেছেন। হৃদয় ভাইয়ের বাবা মা, দাদা দাদু আর বোনদের কাছ থেকে ছোটবেলার যে সমস্ত ছোট ছোট ঘটনাগুলো আছে সেগুলো তো শুনেছেন, কি কি হয়েছিল। তখন তো এত কিছু বুঝতেন না। এখনও ওনারা কিন্তু জয়েন্ট ফ্যামিলি অর্থাৎ একসাথে ওনারা থাকেন। ওনার বাবারা 5 ভাই 2 বোন, অর্থাৎ ওনার 2 ফুপু রয়েছেন এবং 4 জন চাচা রয়েছেন। ওনার বাবা সবার বড়, একই বাড়িতে থাকেন। আর ওনার অন্য যে চাচারা, ওই চাচারা কিন্তু সরকারি বা বেসরকারি ওনারা বিভিন্ন ধরনের প্রফেশনে রয়েছেন, তারা দূরে চাকরি করেন, তো এই জন্য তারা বাইরে থাকেন। 2009 সালের 3রা জানুয়ারি ওনার আম্মা মারা যান। ওনার আম্মার জন্য আমাদেরকে দোয়া করতে বলেছেন। আল্লাহ তাআলা ওনার ভুল ত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুন। ওনার মা মারা যাওয়ার 6 থেকে 7 মাস পর ওনার বাবাকে একরকম জোর করেই নাকি আর একটা বিয়ে করানো হয়। তখন এই হৃদয় ভাই আর ওনার দাদি আলাদা একটা ঘরে, একটা মাটির ঘরে ঘুমাতেন আর কি। ওনার আব্বা বোন তারা অবশ্য আলাদা আলাদা তাদের জন্য জায়গা ছিল আর কি, ঘর ছিল। হৃদয় ভাই তখন ক্লাস 8-এ পড়েন, সব কিছুই বুঝতে পারেন। দাদাকে ভালো জিনে ভর করলে কোরআন তেলাওয়াত করতেন, আর খারাপ জিনে ভর করলে নাকি রুম থেকে বের করে নিয়ে কোনো গাছের উপরে তুলে ফেলত। হৃদয় ভাই ভয় পেতেন না, ভালোই লাগতো। তবে এই খারাপ জিন ভর করলে কিছুটা ভয় পেতেন। আর এসব দেখতে দেখতে তো অনেকটা অভ্যস্তই হয়ে গিয়েছিলেন। খারাপ জিন ভর করলে ওনারা বুঝতে পারতেন। তখন নাকি দাদার রুমের দরজা বাইরে থেকে বন্ধ করে দিতেন, যাতে করে দাদাকে ওরা নিয়ে গিয়ে গাছের উপর তুলে ফেলতে না পারে। ভালো জিনেরা ভর করলে জিনেদের সাথে কথাবার্তা বলতেন, এমনকি ওরা নাকি মিষ্টিও দিত, সেগুলো হৃদয় ভাই খেতেন। দাদা দাদু হৃদয় ভাইয়ের কাছে ভীষণ প্রিয় ছিলেন। এভাবে আরও প্রায় বছরখানেক কেটে যায়। মায়ের কষ্টটা দাদা দাদু বুঝতে দিতেন না। সাল 2010, দাদা হালকা অসুস্থ হয়ে পড়লেন।
দাদার রুমে তখন হৃদয় ভাই থাকতে শুরু করলেন, আর দাদাকে ওনার রুম দিলেন। 2010 সালের 14ই ফেব্রুয়ারি শুক্রবার রাত 9:48 উনি দাদার রুমে পড়ছিলেন। হঠাৎ করে দাদা ডাক দিলেন, দাদার কাছে গেলেন। দাদা হৃদয় ভাইকে বললেন যে, হৃদয়, আমি মারা যাব, তুই সাবধানে থাকিস। তখন উনি দাদাকে বললেন, দাদা এই সমস্ত কথা বলো না, ইনশাল্লাহ তোমার কিছুই হবে না। এই বলে হৃদয় ভাই ওখান থেকে চলে আসলেন। ঠিক 2 মিনিট পর 9:50 এরকম বাজে দাদা মারা যান। তবে দাদার মৃত্যুটা নাকি খুবই সুন্দর ছিল। উনি মৃত্যুর আগে কয়েক মিনিট যেই সময়টা পেয়েছিলেন, উনি নাকি হাসি মুখে কালেমা পড়তে পড়তে মারা গিয়েছিলেন। আর উনি যখন মারা যান তখন হৃদয় ভাইয়ের বাবার কোলেই ওনার দাদা শুয়েছিলেন। ওই অবস্থাতেই কিন্তু হৃদয় ভাইকে ডেকেছিলেন। উনি অল্প একটু কথা বলে আবার বাইরে চলে এসেছিলেন আর কি। এর মধ্যেই কালেমা পড়তে পড়তে ওনার দাদার ইন্তেকাল হয়ে যায়। দাদার মৃত্যুর পর দাদার সব ধরনের জিনিস হৃদয় ভাই ব্যবহার করতেন। 2010-এর মাঝামাঝি মাঝরাতে কে যেন হৃদয় ভাইকে ডাকত। উনি যে জায়গায় ঘুমাতেন ঠিক সেই সোজা বরাবর চালের উপরে মনে হতো রাতের বেলা একটা পাখি হাঁটাচলা করে। টিনের চালের উপর যদি পাখি হাঁটাচলা করে তখন কিন্তু পাখির নখের আঁচড়ে চালের উপর কিচকিচ কিচকিচ শব্দ হয়। এটা বোঝা যায় যে একটা পাখি ওখানে নড়াচড়া করছে। উনি এটা বুঝতে পারতেন। উনি অবশ্য তখনও এই বিষয়গুলো যে ওনার বিপদের কারণ হবে বা হতে পারে এসব বিষয় ভাবেন নাই। উনি মাঝে মাঝে ঘুমের ভেতরে দুঃস্বপ্ন দেখতেন। মাঝে মাঝে রাতের বেলা কেউ ওনাকে ডাকতো। মাঝে মাঝে বাইরেও যেতেন, গিয়ে দেখতেন কেউ নাই। এদিকে আস্তে আস্তে উনি শুকিয়ে যেতে শুরু করলেন। পড়াশোনাও খুব একটা করতে পারতেন না, মাথা ঘুরে মাঝে মাঝে পড়ে যেতেন। শীতের মাঝেও নাকি ওনার মাথায় পানি ঢালা লাগতো। ডাক্তার কোনো রোগই ধরতে পারতো না। এইভাবেই কেটে যায় 2010 সাল। ওনার ছোট কাকা ওনাকে একজন ভালো ডাক্তারের কাছে নিয়ে যান। ডাক্তার বলেন যে এই হৃদয় ভাইকে বাড়ির বাইরে রাখতে, ওই পরিবেশটা ওনার জন্য আসলে ওইভাবে মানানসই হচ্ছে না। ওনার মায়ের মৃত্যু, দাদার মৃত্যু, এরপর লেখাপড়া, জিনিসগুলো ওনার উপর একটা বিরূপ প্রভাব ফেলছে। এই জন্য হয়তোবা উনি ফ্রাস্ট্রেশনে চলে গেছেন, অর্থাৎ হতাশাগ্রস্ত হয়ে গেছেন, বিষণ্ণতায় চলে গেছেন। এই জন্য তাকে বাইরে রেখে লেখাপড়া করালে এই বিষয়ের সমাধান হতে পারে। 2011 সালে আহমদাবাদ উচ্চ বিদ্যালয়ে উনি তখন পড়তেন ফার্স্ট বয়, ক্লাস 10-এ। পরিবারের সিদ্ধান্তে উনি ময়মনসিংহ শহরের প্রোগ্রেসিভ কোচিংয়ে ভর্তি হন। ওনার সাথে স্কুলের সেকেন্ড বয় ওনার বন্ধু পল্লব কুমারও ভর্তি হয় আর কি। তো দুই বন্ধু ভাটিকা শহর আলিয়া মাদ্রাসা রোডে একটা বাসায় ভাড়া থাকতেন। ওনাদের কোচিং ছিল নতুন বাজার, যেটা অনেকটাই দূরে। বাড়ি থেকে আসার পর উনি এখন অনেকটাই সুস্থ। এভাবে কেটে যায় 7 থেকে 8 মাস। চলে আসলো ডিসেম্বর মাস 2011 সালের। ওনারা দুই বন্ধু বাড়িতে যাবেন। পকেটে বেশি টাকাও নাই যে বাই রোডে যাবেন, তাই ভাবলেন রাতের ট্রেনে বাড়িতে যাবেন। পরে হয় যে এর বাড়িতে না হয় অর্থাৎ ওই পল্লব কুমারের বাড়িতে, না হলে এই হৃদয় ভাইদের বাড়িতে দুজন মিলে রাত কাটিয়ে দেবেন, যেটা সুবিধা হয় আর কি। তো যেভাবে সেই কাজ। ওনারা রেল লাইন ধরে হেঁটে হেঁটে রাত 8টায় ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে গিয়েছেন। রাত 10টা একটা ট্রেন ছিল, সেটা ওনাদের আহমদবাড়ি স্টেশনে থামতো আর কি। তো স্টেশন মাস্টারকে ওনারা জিজ্ঞেস করলেন ট্রেন কখন আসবে। তখন উনি বললেন যে ট্রেনটা লেট হয়েছে, রাত 2টার দিকে আসবে। ওনারা তো ভয় পেলেন, এত রাতে বাড়িতে যাব। পরে দুজন মিলে পরামর্শ করলেন যে ট্রেন যে আসবে তো স্টেশনে তো থামবেই, তা রাত হলে সমস্যা কি। ওই সময় 4টা কলা কিনে প্ল্যাটফর্মে বসে রইলেন। ট্রেন আসলো রাত 2:20-এর দিকে। ট্রেনে উঠলেন, ট্রেন ছাড়লো রাত 2:40-এ। 10 মিনিট ওয়েট করেছিল ট্রেনটা ওই স্টেশনে। তো ট্রেনের যিনি টিটি উনি যখন আসেন জিজ্ঞেস করে তোমাদের টিকিট কোথায়, কোথায় যাবা? তখন ওনারা বললেন যে আমরা আহমদবাড়ি স্টেশনে যাব,
আমরা স্টুডেন্ট, তাই টিকিট কাটিনি। এ কথা শুনে ওই টিটি বললেন, আরে বাপুরে, এই ট্রেন তো আহমদবাড়ি স্টেশনে থামে না, হয় আগের স্টেশন না হয় পরের স্টেশনে তোমাদেরকে নামতে হবে। এই কথা শোনার পর এই দুইজনই তো মনে মনে ভয় পাচ্ছেন, দেখে তো শীতের রাত, তার উপর এখন নামবোটা কোথায়, আগের স্টেশন না পরের স্টেশন। তখন সিদ্ধান্ত নিলেন আগের স্টেশন ফাতেমানগরে ওনারা নামবেন। ওনাদের সাথে কিন্তু ঘড়ি মোবাইল কিছুই ছিল না। নামার আগে টিটির কাছ থেকে জেনে নিলেন এখন রাত কি, মানে রাত কত হয়েছে। তখন টিটি জানান রাত 3:10 বাজে। স্টেশনে নামলেন, চারদিক নিস্তব্ধতা, কোনো মানুষ তো দূরের কথা, কোনো কুকুর বিড়ালকেও দেখা যাচ্ছে না। ওখানে একটা বাজার রয়েছে, এটার নাম হচ্ছে কালীর বাজার। সেখান থেকে ওনাদের বাড়ি প্রায় 4 থেকে 5 কিলোমিটার মতো পথ। এত পথ হাঁটতে হবে ভাবতেই গা ছমছম করে উঠছে। স্টেশন থেকে ওনাদের বাড়ি যাওয়ার মাঝে একটা মোড় পড়ে, তার নাম হচ্ছে বারুইগাঁও। বারুইগাঁও পর্যন্ত রাস্তাটা এমন যে ডান পাশে রেল লাইন, মাঝে রাস্তা, বাম পাশে ব্রহ্মপুত্র নদ। তো বন্ধু পল্লব কুমার সে বলল, বাজার একটা মন্দির আছে তো রাস্তার পাশেই তো, আমি যেহেতু হিন্দু ওদিক দিয়ে যাওয়ার সময় মন্দির একটু প্রণাম করে যাব, এরপর হাঁটা ধরবো। উনি বললেন ঠিক আছে করিস। তো মেইন রোড দিয়েই তো ওনারা যাবেন, মন্দির পর্যন্ত রেল লাইন দিয়ে হাঁটবেন, মন্দির পার হয়ে পরে মেইন রোডে উঠবেন আর কি। কারণ রেল লাইন দিয়ে পুরোটা পথ যাওয়া যাবে না, এই পথে বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে, ভয়ঙ্কর এবং বিপজ্জনকও বটে। রেল লাইন দিয়ে একটু হেঁটে মন্দির পার হয়ে ওনারা মেইন রোডে উঠলেন। তখন চারদিকে অন্ধকারে ছেয়ে গেছে, চারদিকে কুয়াশায় আচ্ছন্ন হয়ে গেছে, দূর দূরান্ত থেকে শিয়ালের ডাকও শোনা যাচ্ছে। দুই বন্ধু একে অপরের হাত ধরে হাঁটা শুরু করলেন। একটু এগোতেই মনে হলো রেল লাইনে কে যেন পাথর নিক্ষেপ করছে। কেউ যদি রেল লাইনের স্লিপার বা রেলের যে লাইনটা, মানে মেইন লোহা যেটা, এটার উপরে যদি কেউ পাথর নিক্ষেপ করে এক ধরনের শব্দ হয়, কিন্তু ওই রকম শব্দ হচ্ছে পেছন দিক থেকে। পেছন দিকে ঘুরে তাকানোর সাহস আর হলো না, ভয়ে ওনাদের শরীরটা জমে যাচ্ছিল। প্রচণ্ড ভয়ে একে অপরকে ধরে এই হৃদয় ভাই তো আল্লাহর নাম ডাকা শুরু করলেন, আর পল্লব কুমার সে তো তার ধর্মের মন্ত্রগুলো বলতে শুরু করলো। ওনারা তো হাঁটছেন ভয়ে ভয়ে। কিছুদূর যেতে ওনারা খেয়াল করলেন যে নদীতে, এই যে পাশে তো ব্রহ্মপুত্র নদী, মনে হচ্ছে কে যেন সাঁতার কাটছে। এদিকে আবার পেছনে হঠাৎ করে আবার ওই অনবরত ঢিল ছোড়ার শব্দ শুরু হয়ে গেল। এই ঠান্ডার মধ্যে নদীতে সাঁতার কাটে কে, আর রেল লাইনে ঢিল ছুটছে কে? পেছন দিকে তাকিয়ে কিন্তু দেখার সাহস হয় নাই, তবে নদীতে কেউ একজন সাঁতার কাটছে এইটা ওনারা দেখেছিলেন। ওনারা তো ওনাদের যে যার ধর্ম অনুসারে সৃষ্টিকর্তাকে ডাকছেন আর সামনে আগাচ্ছেন। এইভাবে কিছুক্ষণ হাঁটার পর দূরে একটা লাইটের আলো ওনারা দেখতে পান। এটা দেখার পর শরীরের শক্তি যেন ওনারা একটু ফেরত পান, দৌড়ে ওই আলোর কাছে যান। আলোটা ছিল নদীর পাশে একটি বাড়ির বারান্দার লাইট। ওনাদের পায়ের শব্দ পেয়ে ঘরের ভেতর থেকে একজন বলা শুরু করলো, এই কে ওখানে রে? এই ডাক শুনে এই দুইজন ভাবলেন, যদি এই বাড়ির লোক চোর মনে করে আমাদেরকে, তাহলে তো আমাদের বিপদ, এখানে দাঁড়ানো যাবে না। এরপর ওনারা আবার ওখান থেকে দ্রুত হাঁটা শুরু করলেন। একটু সামনেই ছিল বারুইগাঁও মোড়। মোড়ে এসে দেখেন অনেকগুলো দোকান, তো দোকানের বাইরে তো লাইট চালানোই থাকে। ওনারা একটু স্বস্তির নিঃশ্বাস ফেললেন। শীতের রাতেও ওনারা ঘেমে একদম একাকার হয়ে গিয়েছিলেন। বন্ধু পল্লব কুমার সে দোকানের পাশে বসে, আর উনি তখন কি করলেন, পাশে একটা পুকুর ছিল, পুকুরে নেমে অজু করলেন। ওখানে একটা পাঞ্জেগানা মসজিদ ছিল, অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ সেখানে হতো, কিন্তু জুম্মার নামাজ হতো না, শুধু 5 ওয়াক্ত নামাজ পড়া হতো। তো চিন্তা করলেন যে ফজরের আজান তো দিয়ে দেবে, নামাজটা পড়ে তারপর রওনা দিই। এদিকে অনেকক্ষণ অপেক্ষা করলেন, কিন্তু আজান আর কেউ দেয় না। এদিকে ওনাদের হাতে ঘড়িও নাই, কয়টা বাজে বুঝতেও পারছেন না। আজান দিতে এখন অনেক সময় বাকি, আর তখন তো শীতকাল, আর শীতকালে কিন্তু ফজরের আজানটা দেরিতেই হয়, গরমকালে তাড়াতাড়ি হয়ে যায়। হঠাৎ করে ওনারা খেয়াল করেন একটা দোকান থেকে কে যেন বের হলো। তখন এই দুইজন কাছে গেলেন। এই দুইজনকে দেখে ওই লোক ভূত মনে করে তাড়াতাড়ি দোকানের ঝাঁপিটা বন্ধ করে দিয়েছেন। মনে করছেন যে এই দুইটা কি রে, এটা মনে হয় ভূত। ওনারা বাড়ি থেকে বলছেন যে ও ভাই, আমরা চোর ডাকাত না, আমরা এই সামনের এলাকার ছেলে, পরিচয় দিলেন আর কি। তো
উনি ভেতর থেকে বলতেছেন যে আচ্ছা বুঝছি, তোমাদের পরিচয় বুঝছি, এখন বাইরেই অপেক্ষা করো, সকাল হলে যাইও। এই পথটা কিন্তু ভালো না, এখানে অনেকেই ভয় পায়, এই জন্য আমি তোমাদেরকে দেখে ভয় পেয়ে দোকানের মধ্যে ঢুকে গেছি। তখন এই দুইজন বললেন যে ও কাকা, আজান তো দিয়েই দেবে, তো আমরা সামনের দিকে আগাতে থাকি, আপনার দোকানে যদি একটা ম্যাচ থাকে তাহলে আমাদেরকে একটা ম্যাচ দেন। আমরা ধূমপান করি না, কিন্তু আগুনটা সাথে রাখা ভালো, যদি সামনে বিপদে টিপদে পড়ি এই জন্য। তো তখন ওই লোকটা একটা ম্যাচ দেয় তাদেরকে। ম্যাচ নিয়ে কিছু দূর যাওয়ার পর একটা জায়গার নাম পড়ে, সেই জায়গাটার নাম হচ্ছে জিলকি গোদারাঘাট। ওখানে আসতে হঠাৎ এমন একটা দৃশ্য ওনারা দেখেন যেটা ওনারা কল্পনাতেও আনতে পারেননি। ওনারা দেখেন একজন সাদা কাপড় পরা মহিলা গোদারাঘাট থেকে এসে ডিরেক্ট ওনাদের রাস্তার সামনে এসে দাঁড়ালো। ভয়ঙ্কর তার চেহারা, কি বিদঘুটে হাসি, যে কথা মনে হলে এখনও ভয়ে ওনাদের শরীরের লোম দাঁড়িয়ে যায়। এই মহিলা ওনাদের থেকে 10 থেকে 15 ফিট দূরে ছিল। এই মহিলা হাসছে, কিন্তু হাসির কোনো শব্দ হচ্ছে না, বিদঘুটে হাসি দিচ্ছে। এই দৃশ্য দেখে এই দুই বন্ধু যে যার মতো দোয়া কালাম পড়া শুরু করেছে। হৃদয় ভাই তো উনি দোয়া কালাম পড়ছেন, আর তার বন্ধু মন্ত্র পড়া শুরু করেছে। উনি পকেট থেকে ম্যাচটা বের করে ম্যাচের কাঠিতে ঘষা দিয়ে আগুন জ্বালিয়েছেন, হাতে ধরে রেখেছে। এখন ম্যাচের কাঠি তো বেশিক্ষণ ধরে রাখা যায় না, কয়েক সেকেন্ডের মধ্যেই তো এটার আগুন নিভে যায়, ক্ষয় হয়ে যায় এটার কাঠ, আর একটা ধরনের লাগে। তো উনি বারবার এই কাজ করছেন, তবে ভাবছেন এভাবে আর কতক্ষণ, এই রাতটা মনে হয় আর শেষ হবে না। তবুও বেঁচে থাকার আশায় ম্যাচে আগুন ধরিয়েই যাচ্ছেন, সমানে চেষ্টা করছেন এগিয়ে যাওয়ার জন্য। এদিকে ওনারাও আগান, ওই মহিলাটাও সামনের দিকে আগায়। 10 থেকে 15 ফুট দূরত্ব, কিন্তু এই দূরত্ব কমছেও না বাড়ছেও না, এভাবে কিন্তু আগাচ্ছেন। আর এখানে সবচেয়ে ভয়ঙ্কর যে ব্যাপারটা সেটা হচ্ছে ওনারা দুজনে দেখতে পাচ্ছেন এই মহিলাটা একদম ছোট হয়ে যাচ্ছে, একটা ছোট পুতুলের আকৃতি ধারণ করছে, আবার অনেক লম্বা হয়ে যাচ্ছে, আবার স্বাভাবিক আকৃতি হচ্ছে, আবার একদম ছোট হয়ে যাচ্ছে, আবার স্বাভাবিক আকৃতি, আবার লম্বা, এরকম ধাপে ধাপে একবার লম্বা হয়, মাঝারি হয়, ছোট হয়, আবার ছোট থেকে মাঝারি হয়, আবার লম্বা হয়, এভাবে হচ্ছে। এই মহিলাটা কি করে, একবার মনে হচ্ছে 2 পা পেছায়, আবার 3 পা সামনে আগায়, 2 পা পেছায়, আবার 3 পা সামনে আগায়, এরকম করছে, কিন্তু দূরত্ব কমছে না। মাঝে মাঝে মনে হচ্ছে যে এই মহিলার মাথাটা একবার বড় হয়, ছোট হয়, মানে এক এক সময় এক এক ধরনের সমস্যা। ওই মহিলাটা শুরুতে কিন্তু যখন তার চেহারাটা দেখিয়েছিল তখন দেখা গিয়েছিল এই মহিলাটার চেহারায় একদম এমন একটা ভাব, মনে হচ্ছে এর শরীরে কোনো রক্তই নাই। শরীরে রক্ত না থাকলে যেভাবে একদম স্কিনটা সাদা সাদা হয়ে যায় ওই রকম ছিল, আর কিন্তু মনে হচ্ছে শরীরে রক্ত না থাকলেও শরীরের সমস্ত রক্ত জমা হয়েছে তার চোখ দুটিতে। চোখ দুটো ছিল ভয়ঙ্কর রকমের রক্তাক্ত, লাল টকটকে। পরে তো মহিলা ওই যে হাঁটা শুরু করেছে, তখন আর চেহারা বোঝা যাচ্ছে না, তবে মহিলা তাদেরকে ছাড়বে না এতটুকু বোঝা যাচ্ছে। এদিকে ম্যাচের কাঠি আর কয়টাই থাকে, বুঝতে পারলেন ম্যাচের কাঠিও এখন শেষ দিকে চলে এসেছে। এবার হয় কি, ওই মহিলাটা হঠাৎ করে একটা সাইডে চলে যায়, রাস্তা থেকে একটা সাইডে যখন চলে যায় তখন ওনারা দুইজন আবার দ্রুত এক দৌড় দিয়ে ওই মহিলাটাকে ক্রস করে আরও এগিয়ে যান। ওনারা কিন্তু এতক্ষণ ওই মহিলাটাকে কোনোভাবে ক্রস করতে পারছিলেন না। ক্রস করার পর সাহস করে ওনারা দুইজন পিছন দিকে তাকিয়েছেন, আল্লাহর রহমতে তখন দেখেন ওই মহিলাটা আর পেছনে নেই। এদিকে যখন দেখেছেন যে এই মহিলাটা নাই, তখন সামনের দিকে দিয়েছেন দৌড়। কোন দিকে দৌড় দিয়েছেন এটার বুঝতে পারছেন না, তবে একটু দৌড় দিয়েই ওনারা বুঝতে পারলেন পাশে একটা জায়গা থেকে আজানের ধ্বনি ভেসে এসেছে, কারণ ওই পাশেই একটা মসজিদ ছিল, মাত্রই ফজরের আজান দিয়েছে। এরপর ওখানে ওনারা বসেন, ফজরের আজান হলো, নামাজ হলো, যখন একটু সকাল হলো এরপর ওনারা বাড়িতে চলে যান। বাড়িতে যাওয়ার পর অবশ্য কাউকে কিছু বলেন নাই। দুপুরের দিকে ওনার দাদি হৃদয় ভাইকে ডাকলেন, তো চেহারা দেখেই বুঝেছেন যে রাতে ভয় টয় পেয়েছেন আর কি। তখন দাদিকে সব কথা বললেন, তখন দাদু বড়ই পাতা, গরম পানি এগুলো দিয়ে ওনাকে গোসল করে দিয়েছিলেন। ওনার সাথে প্যারানরমাল ঘটনার যে শুরুটা হলো এখনও চলমান রয়েছে। অনেক ধরনের সমস্যা উনি ফেস করছেন, অনেক হুজুর কবিরাজ দেখানো হয়েছে, কোনো লাভ হয়নি।
এখনও সমস্যা চলছেই, এক এক সময় এক এক ধরনের সমস্যা এসে ওনার সামনে হাজির হয়। এই সমস্যাগুলোতে যারা পড়েন তারাই বুঝতে পারেন এগুলো কতটা ভয়ঙ্কর আর কতটা যন্ত্রণাদায়ক। যাদের সাথে এই সমস্যা শুরু হয় তারা জানেন যে কি নরক যন্ত্রণা ভোগ করতে হয়। আমরা কেউ চাই না কারোর সাথে এই ধরনের সমস্যা চলতে থাক বা শুরু হোক। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমি ঘটনাটা 2016 সালে ঘটেছে সান ফ্রান্সিসকোতে। এই সান ফ্রান্সিসকো থেকে কিছুটা দূরে প্যাসিফিকা ক্যালিফোর্নিয়া শহরের একটি পরিবারের। এই শহরটি সাধারণত খুবই শান্ত এবং এখানে সবাই খুবই বন্ধুত্বপূর্ণ, একে অপরের সাথে খুব কোনো ধরনের প্রবলেম হলে সহযোগিতায় এগিয়ে আসেন। একটা ছোট কমিউনিটির মতো আছে, সবাই সবাইকে চেনে। তো ইমিলিয়ানো নামে যিনি ছিলেন সান ফ্রান্সিসকোর একজন পুলিশ সদস্য, ইমিলিয়ানো রাতে তিনি তার কাজে যাওয়ার পূর্বে নিয়মিতভাবে ওনার মেয়ে এলিসাকে দেখে যেতেন। তো সেদিনও তার ব্যতিক্রম হয়নি। তিনি তার মেয়ের রুমে গিয়ে দেখতে পান এলিসা তখনও না ঘুমিয়ে গেমস খেলছিল। তো তিনি এলিসাকে ঘুমানোর জন্য একটা গল্পের বই পড়ে শোনাতে থাকেন। সেই মুহূর্তে ওনার স্ত্রী অ্যাঞ্জেলিনা এসে জানান যে দ্রুত বের হতে হবে, তা না হলে দেরি হয়ে যাবেন। তখন তিনি মেসে এলিসা থেকে বিদায় নিয়ে বের হয়ে যান। আসলে ওনার মেয়ের সাথে খুব আন্তরিক ছিলেন, সম্পর্ক বাবা মেয়ের হলেও খুব বন্ধুত্বপূর্ণ আচরণ। তো এমিলিয়ানো এবং অ্যাঞ্জেলিনার বিবাহিত জীবন প্রায় 14 বছরের চলছিল। এমিলিয়ানো চলে যাওয়ার পর অ্যাঞ্জেলিনা নিজের কিছু কাজ করতে শুরু করেন। আসলে তিনি এলিসার জন্য সকালের নাস্তা রেডি করতে চলে আসেন, কারণ তিনি রাতে কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতেন। তিনি যখন যাবতীয় কাজ শেষ করে চলে যাওয়ার জন্য রুমের সব লাইট অফ করছিলেন, তখন তিনি দেখলেন একটা রুমের লাইট নিজের থেকে অন অফ হয়ে একেবারেই অফ হয়ে গেল। তিনি কিছুটা নার্ভাসভাবে গিয়ে সুইচটা চেপে দেখেন লাইটটা আর জ্বলছিল কিনা, বা লাইটটা যে জ্বলছিল কোনো সমস্যা হলো না, হয়তো ফিউজ হয়ে গেছে। আসলে এই বিষয়টা ওনাদের বাসার নিত্যদিনের ঘটনা ছিল, প্রায়শই এমনটাই হলো। তো অ্যাঞ্জেলিনা বেশ কিছুদিন যাবত এই বাড়িতে হঠাৎ করে কোনো কিছুর অস্তিত্ব অনুভব করতে শুরু করে। যেহেতু তিনি রাতে কাজ করতে বেশি পছন্দ করতেন, যার কারণে তিনি বেশ কিছু অ্যাক্টিভিটিস অনুভব করতেন। মাঝে মাঝেই কোনো ভারী বক্স মেঝেতে টেনে নিয়ে যাওয়ার শব্দ আসত, আবার বিভিন্ন স্থানে নক করার শব্দ আসত, আবার মাঝে মাঝে অপরিচিত কিছু কণ্ঠস্বর শুনতে পাওয়া যেত। আসলে এগুলোতে তিনি অভ্যস্ত হয়ে গিয়েছিলেন। এই বিষয়গুলো ওনাদের মেয়ে এলিসা অবগত ছিল। একদিন দুপুরে অ্যাঞ্জেলিনা তার মেয়ে এলিসাকে স্কুলে থেকে নিতে যায় এবং পরবর্তীতে তার ফ্রেন্ড হার্ভের বাসায় সাথে দেখা করে, যে কিনা এলিসার শিক্ষক ছিল। এলিসা সেখানে তাদের বাসায় এই ছোট ছোট অদ্ভুত বিষয়গুলো বলা শুরু করে, কারণ হার্ভের শিক্ষকতার পাশাপাশি 20 বছর যাবৎ একজন প্যারানর্মাল ইনভেস্টিগেটর। অ্যাঞ্জেলিনা তখন হার্ভেকে বিস্তারিত বলেন যে উনি অ্যাকচুয়ালি কী কী অনুভব করেন ওনার বাসায়, এবং উনি হার্ভের কাছে সত্যতা উদ্ঘাটন করার আগ্রহ প্রকাশ করেন। তিনি হার্ভেকে তার কাজ দেখানোর অনুরোধ করেন। অ্যাঞ্জেলিনা ওনাকে কিছু বিষয় শিখিয়ে দিতে বলেন যে নিজের থেকেও চেষ্টা করতে পারে, সে যে কোনো প্রমাণ পেতে পারে এই বিষয়ে। হার্ভে তখন অ্যাঞ্জেলিনাকে এই সপ্তাহে তার বাসায় যাওয়ার আগ্রহ প্রকাশ করে। অ্যাঞ্জেলিনা খুব খুশি হয়ে যায়, কিন্তু হার্ভে অ্যাঞ্জেলিনার স্বামী ইলিনিয়াকে নিয়ে বেশ চিন্তিত ছিল, কারণ ইমিলিয়ানো এই সব বিষয়ে বিশ্বাসী ছিল না। এর জন্যই মূলত অ্যাঞ্জেলিনা চাচ্ছিলেন বিষয়গুলো বিস্তারিত উদ্ঘাটন করতে, যেখানে আসলেই প্যারানর্মাল কিছু ঘটছে। একদিন রাতে এলিসা তার রুমে কার্টুন দেখছিল। হঠাৎ করে তার কাছে বেশ অস্বস্তি লাগতে থাকে। এলিসার মনে হচ্ছিল কেউ তাকে কড়া নজরে দেখছে। ঠিক তখনই তার রুমের লাইটগুলো নিচ থেকে অফ হয়ে যায়। যখন এলিসা ঘুরে তার রুমের দরজার দিকে তাকায়, সেই মুহূর্তে সে লাইট নিভে যাওয়ার 1-2 সেকেন্ডের মধ্যে একটা অবয়ব দেখতে পায়, যা লাইট জ্বলে ওঠার সাথে সাথে উধাও হয়ে যায়। তখন এলিসা ভয়ে চিৎকার করলে তার মা অ্যাঞ্জেলিনা উপরে চলে আসে। এলিসা খুব ভয়ার্থক হয়ে বলতে থাকে যে এখানে কিছু দেখেছে সে, কিন্তু অ্যাঞ্জেলিনা তাকে বিভিন্নভাবে বুঝিয়ে শান্ত করে যে ভূত প্রেত বলতে কিছুই হয় না, এগুলো শুধুমাত্র আনন্দের জন্য। যদিও অ্যাঞ্জেলিনা নিজেও বিশ্বাস করতেন কিছু তো সমস্যা আছে এখানে, কিন্তু মেয়ের সামনে সব পাত্তা দিলেন না। তবে উনি বেশ চিন্তিত হয়ে পড়েন, কারণ এতদিন বিভিন্ন কার্যকলাপ অনুভব করলেও সরাসরি কোনো কিছু ফেস করেনি কেউ। পরবর্তীতে টানা কিছুদিন ওনাদের বাসার লাইটগুলো অনবরত ফিউজ হতে শুরু করে।
এক বন্ধের দিন ইমিলিয়ানো সেই লাইট পরিবর্তন করার সময় এলিসা তাকে জানায় যে আজ হার্ভে আসবে বাড়িতে ভূত খোঁজার জন্য। বিষয়টি শুনে ইমিলিয়ানো বেশ আশ্চর্য হয়ে যায়। তখন সে অ্যাঞ্জেলিনাকে পুনরায় একই কথা বলে, আমি তোমাদেরকে আর কত বোঝাবো যে এগুলো বলতে কিছুই নাই, সবকিছু তোমাদের ভ্রান্ত ধারণা। আসলে এমিলিয়ানোর কাছে এই বিষয় নিয়ে ওনার স্ত্রীর এতটা আগ্রহ পছন্দ হচ্ছিল না। অ্যাঞ্জেলিনা জানায় যে এভাবে অনবরত যে লাইট ফিউজ হচ্ছে, এইটা কি তোমার কাছে অদ্ভুত লাগছে না? কোনো কারণ ছাড়াই লাইটগুলো এভাবে নষ্ট হচ্ছে, কারণ এক সপ্তাহ ওনাদের বাসায় প্রায় 40টা লাইট ফিউজ হয়েছে। তখন অ্যাঞ্জেলিনা জানায় যে এগুলো কিন্তু প্যারানর্মাল অস্তিত্বের সাইন। তখন এমিলিয়ানো জানায় যে আচ্ছা ঠিক আছে, তোমাদের যা ইচ্ছা করো, আমার কোনো আপত্তি নেই, কিন্তু এইসব কিছুর মধ্যে যেন এলিসা না থাকে। সেই রাতে হার্ভে তাদের বাসায় আসে। হার্ভে তার সাথে বেশ কিছু সরঞ্জাম নিয়ে আসে। সরঞ্জামের প্রতিটি কাছে অ্যাঞ্জেলিনাকে বুঝাচ্ছিল, যেমন K2 মিটার, ডিজিটাল ভয়েস রেকর্ডার, ইলেকট্রোম্যাগনেটিক ডিটেক্টর সহ আরও বেশ কিছু। অ্যাঞ্জেলিনা বেশ উচ্ছ্বসিত ছিল, কারণ এটি ছিল তার প্রথম প্যারানর্মাল ইনভেস্টিগেট। যখন হার্ভে অ্যাঞ্জেলিনাকে এসব কিছু বুঝাচ্ছিল, সেই মুহূর্তেই হঠাৎ করে কোনো কিছুর অস্তিত্ব তাদের আশপাশে তারা অনুভব করতে থাকে। যখন অ্যাঞ্জেলিনা তাকে জিজ্ঞেস করে যে সে কিছু অনুভব করতে পারছে কিনা, তখন হার্ভে জানায় হ্যাঁ, কিছু তো আছে এখানে। তারা সেই মুহূর্তে রুমের মধ্যে তাপমাত্রা অস্বাভাবিকভাবে কমতে থাকা লক্ষ্য করে, এবং পাশাপাশি হার্ভের ব্যবহৃত সরঞ্জামগুলোও স্পষ্ট সিগন্যাল দিচ্ছিল যে এই মুহূর্তে কোনো কিছুর উপস্থিতি আছে সেখানে। পরবর্তীতে কয়েকদিন অ্যাঞ্জেলিনা হার্ভের দেওয়া সরঞ্জামগুলো দিয়েই নিজেই সম্পূর্ণ বাড়ি দেখতে থাকে। সে বেশ কিছু সিগন্যালও পায় মেশিনগুলো থেকে। আসলে উপস্থিতিগুলো একটা নির্দিষ্ট সময় অনুভব করা যাচ্ছিল। একদিন রাতে ইমিলিয়ানো বাসায় ফিরে নিচের ড্রয়িং রুমে যেই না বসেছে, ঠিক সেই মুহূর্তে শুনতে পান তাদের মেইন দরজায় কেউ অনেক জোরে জোরে আঘাত করছে। মনে হচ্ছিল যে কেউ কোনো হ্যামার দিয়ে দরজা ভাঙার চেষ্টা করছিল। সে তাৎক্ষণিক তার সাথে থাকা পিস্তল হাতে নিয়ে দরজার দিকে এগিয়ে যায়। তখনও অনবরত শব্দ হচ্ছিল। তিনি দরজাটা খুলেন, দেখতে পান কেউ নেই। তিনি বিষয়টা স্বাভাবিকভাবেই নেন। তিনি ভাবেন হয়তো কেউ দুষ্টুমি করছে। অন্যদিকে এলিসার মাঝে বেশ কিছু জিনিস লক্ষ্য করা যাচ্ছিল। যে কিনা সর্বদা হাসি খুশি ও দুষ্টুমিতে পুরো বাড়ি মাতিয়ে রাখত, সে মেয়ে হঠাৎ করে নিশ্চুপ হয়ে গেছে। সারাদিন তার ঘরের মধ্যে থাকে, কারোর সাথেই তেমন কথা বলে না, কোনো হই হুল্লোড়ও নেই। এলিসার মা অ্যাঞ্জেলিনা পেশায় ছিলেন একজন বায়োটেক ফার্মের ম্যানেজার। তো ওনাকে কয়েকদিনের জন্য একটা বিজনেস ট্রিপে যেতে হয়। এলিসাকে এই অবস্থায় রেখে যেতে ওনার মোটেও ইচ্ছে হচ্ছিল না, কিন্তু বিজনেসের জন্য তাকে না ইচ্ছা সত্ত্বেও যেতে হয়। সেদিন রাতে ইমিলিয়ানো টয়লেটে যাবার জন্য করিডোর দিয়ে হেঁটে যাচ্ছিল। হঠাৎ করে তিনি তার পেছন থেকে জোরে নিঃশ্বাস নেওয়ার শব্দ পাচ্ছিলেন। তখন তিনি বিষয়টা এতটা পাত্তা না দিয়ে টয়লেটে চলে যান। টয়লেট শেষে যখন উনি লাইট অফ করে দেওয়ার সময় দিতে যাবেন, ঠিক তখনই পুনরায় ওনার পেছনে জোরে জোরে কারো নিঃশ্বাস নেওয়ার শব্দ শুনতে পান। আর তিনি পুরোপুরি অনুভব করতে পারছিলেন যে ওনার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। ঠিক সেই মুহূর্তেই ওনার কাঁধে হাত রেখে সাথে সাথে লাইট জ্বালিয়ে পেছনে ঘুরে দেখেন কেউ নেই। তিনি দরজাতেই দাঁড়িয়েছিলেন। কেউ যদি বের হতে হয় ওনাকে পার করেই বের হতে হবে, কিন্তু কেউ তো বের হয়নি, আর ভেতরে তো কারোর অস্তিত্ব নেই। তাহলে ওনার কাঁধে কে হাত রেখেছিল? বিষয়টাতে এবার উনি অনেকটা নার্ভাস হয়ে যান, কারণ এর পূর্বে উনি কখনোই এমন কোনো পরিস্থিতির সম্মুখীন হননি, বা এসবের প্রতি ওনার বিন্দুমাত্র বিশ্বাস ছিল না। উনি কয়েক মিনিটের জন্য একদম বাকরুদ্ধ হয়ে যান যে আসলে এইখানে কি ঘটেছে, বা এটা এইমাত্র কি ঘটলো। এটা কয়েকদিন শেষ হয়। অ্যাঞ্জেলিনা ওনার বিজনেস ট্রিপ শেষ করে বাড়িতে ফেরে, কিন্তু এলিসার অবস্থা দিন দিন আরও অবনতির দিকে যাচ্ছিল। সম্পূর্ণ ঘর এলোমেলো করে রাখা, নিজে এলোমেলোভাবে থাকা, কাউকে তার ঘরে আসতে দিত না, নিজেই নিজেকে আঘাত করত আর বলতো সে কানে যেন কি শুনতে পায়, যার কোনো মিনিং ছিল না। এলিসার এই অবস্থা দেখে তাকে তখন ইমিলিয়ানো কিছুটা ধারণা করতে পারে যে না, কিছু তো চলছে সকলের অজান্তে, কারণ ওনাদের মেয়ে এলিসা তো কখনোই এমন ছিল না। তাহলে হঠাৎ করে কি হলো? ওনারা এলিসাকে ডাক্তার দেখায়, কিন্তু তাতেও কোনো ফলাফল আসেনি। একদিন তো এলিসার অবস্থা দেখে সবাই আঁতকে ওঠে। এলিসার রুম থেকে অনেক চিৎকারের শব্দ আসছিল। যখন অ্যাঞ্জেলিনার এমিলিয়ানো তার ঘরে যায়, সেখানে অবস্থা দেখে ওনার রীতিমতো থ হয়ে যায়।
এলিসা নিজেই নিজের মাথা দেয়ালের সাথে বাড়ি দিচ্ছিল আর অনবরত কাকে যেন উদ্দেশ্য করে বলছিল, যেই ভাষা যা তাদের বোধগম্য ছিল না। তখন অ্যাঞ্জেলিনা তাকে শান্ত করার জন্য যায়। এলিসা তার দিকে এমনভাবে তাকায় যেন মনে হচ্ছিল হিংস্র জন্তু। এলিসা অ্যাঞ্জেলিনাকে উদ্দেশ্য করে বলছিল, তুই মরবি সবার আগে, তোকে মারব। তোর দেশের প্রতি বেশি আগ্রহ, তাই তোকেই আগে শেষ করব। এটা বলে এলিসা জ্ঞান হারিয়ে ফেলে। এলিসার পরিস্থিতি এতটাই খারাপ দেখে শেষ অবধি এমিলিয়ানো নিজেই অ্যাঞ্জেলিনার ফ্রেন্ড হার্ভে, যে কিনা প্যারানর্মাল ইনভেস্টিগেট করতে পারতো, তাকে বাসায় নিয়ে আসার কথা বলে। হার্ভেকে ফোন দেওয়া হলে আগামী সপ্তাহে আসতে পারবে বলে জানায়। হার্ভে আসার আগ পর্যন্ত এই কয়েকদিন এমিলিয়ানোর পরিবারের নিকট অপেক্ষা করা ছাড়া কোনো উপায় ছিল না। পরের সপ্তাহ হার্ভে তাদের বাসায় আসে এবং সাথে করে একজন প্রিস্ট সাথে করে নিয়ে আসেন। হার্ভের ভাষ্যমতে এই বাড়িতে যে সে যা ফিল করেছে তা ওনার একার পক্ষে কাজ করা সম্ভব নয়, তাই উনি সাথে করে একজন প্রিস্ট নিয়ে এসছেন যে তার থেকে ওই বিষয়ে অধিক জ্ঞান রাখে। হার্ভে এর পরে কখনোই অন্য কাউকে নিয়ে যায়নি, নিজে একাই ডিল করেছিল। প্রিস্টকে যখন হার্ভে বাড়ির কথা বলেন তখন এখানকার অশরীরী কর্মকাণ্ডের কথা খুলে বললে প্রিস্ট নিজের থেকে এখানে আসার আগ্রহ প্রকাশ করে। প্রিস্ট যখন প্রথম এলিসাকে দেখেন, ওনার কাছেও এলিসাকে বেশ অদ্ভুত লাগছিল। দেখে মনে হচ্ছিল এই একই শরীরে দুটো সত্তার বসবাস থাকতে পারে। প্রিস্ট জানায় যে উনি এখানে যা কিছুর অস্তিত্ব অনুভব করছেন সে খুব রাগান্বিত আপনাদের সকলের উপর, সে আপনাদের সবাইকে ঘৃণা করে। তিনি আরও বলেন যে এলিসাকে সে এখনও পুরোপুরি বশীভূত করতে পারেনি, সে এলিসাকে একটা মিডিয়াম হিসেবে ব্যবহার করছে। প্রিস্ট কথা বলার মাঝে এমিলিয়ানোকে উদ্দেশ্য করে বলেন, আপনিও তো কিছুদিন আগে তাকে ফেস করেছিলেন, আপনার কাছে কাঁধে কিছু ফিল করেছিলেন। এই কথা শুনে এমিলিয়ানো রীতিমতো স্টান্ড হয়ে যায়, কারণ এই কথা তো প্রিস্টের কোনোভাবেই জানার কথা ছিল না, আর সে এটা কাউকে শেয়ার করেনি। এটা শোনার জন্য ওনার এই প্যারানর্মাল বিষয়ের প্রতি সাথে সাথে ধারণা পরিবর্তন হয়ে যায়। সে আসলে বিশ্বাস করে যে কিছু তো আছে। তাদের সাথে কথার সময় প্রিস্ট কিছুটা দূরে একটা রুমের পাশে কোনো অস্তিত্বের উপস্থিতি অনুভব করতে পারেন। প্রিস্টকে এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, আমি এখানে যে আছে তাকে অনুভব করতে পারছি, আর আমার মনে হচ্ছে সে আমাকে কিছু বলতে চাচ্ছে। তখন প্রিস্ট এমিলিয়ানোর ব্যবহৃত কিছু চায় যা মাধ্যমে সে অস্তিত্বের সাথে যোগাযোগ করবে। তো এমিলিয়ানো প্রিস্টকে তার পুলিশের ব্যাচ দেয়। তখন প্রিস্ট একটা আলাদা রুমে গিয়ে বেশ পুনরায় ওনাদের সকলের নিকট আসে এবং জানায় যে আসলে কি ঘটেছে ওনার সাথে। প্রিস্ট জানা যে আপনাদের এখানে যে আছে তার নাম রবার্ট, ওর বয়স 20 বছর। সে বেশ কেয়ারলেস স্বভাবের ছিল। একদিন রাতে তার বাবা তাকে অনেক বকাঝকা করে, এই কারণে সে রাগান্বিত হয়ে বাড়ি থেকে তাদের গাড়ি নিয়ে বের হয়ে যায়। রাগের কারণে এতটাই জোরে গাড়ি চালাচ্ছিল যে এক পর্যায়ে গাড়ির স্পিড কন্ট্রোল করতে না পারে অ্যাক্সিডেন্ট করে এবং ঘটনাস্থলেই মারা যায়। তার গাড়ির অ্যাক্সিডেন্টের খবর যখন পুলিশকে জানানো হয় তখন সেই অ্যাক্সিডেন্ট স্পটে যেই পুলিশ আসে সে আসলে কেউ নন, স্বয়ং এমিলিয়ানো নিজে। আর সেদিন থেকে রবার্টের আত্মা বলেন আর কোনো দুষ্ট অশরীরী যাই বলেন না কেন, সে তাকে ফলো করে এই বাড়িতে চলে আসে আর বিভিন্নভাবেই তার উপস্থিতি আপনাদের সমস্যার সৃষ্টি করছে। তখন প্রিস্টের কাছে সমাধান জানতে চাইলে প্রিস্ট জানায় যেহেতু তার একটি অপমৃত্যু হয়েছে আর এখনও সম্পূর্ণভাবে শেষকৃত্য সম্পূর্ণ হয় নাই, তাই তার আত্মা এখনও মুক্তি পায়নি। আপনারা তার জন্য একটা শেষকৃত্যের আয়োজন করলে হয়তো সমস্যার সমাধান হতে পারে। এমিলিয়ানো এবং অ্যাঞ্জেলিনা উভয় পৃষ্ঠের কথা সম্মতি প্রদান করে এবং পরের দিনই শেষকৃত্যের আয়োজন শেষ করেন। এই অনুষ্ঠানের পর থেকে তাদের মেয়ে খুব ধীরে ধীরে হলেও এলিসা পূর্বের মতো হতে থাকে এবং এতদিন যে অ্যাক্টিভিটিসগুলো তাদের বাসায় হচ্ছিল সেটাও আস্তে আস্তে সবার চোখ থেকে চক্ষুর আড়ালে চলে যায়, মানে সেটা সে কেউ আর অনুভব করেনি। তো এইটা ছিল আমাদের একটি ঘটনা। আসলে এরকম বহু ঘটনা আছে বিদেশে, এই ধরনের ঘটনা মানে অভাব নাই। আমরা শেয়ার করলাম যেহেতু এটা ওইখানকার একটা নাম করা ঘটনা দেখে আমরা শেয়ার করলাম। আমি যেই জায়গায় থাকি এই জায়গায় প্রচুর ঘটনা আছে, আসলে বলার মতো না, 2-3 মিনিটের ঘটনা। ফর এক্সাম্পল, আমাদের পাশের বাসায় যেই মহিলা এসছে সেই মহিলাটা ইন্ডিয়ান কেরালা। তারা আগে যে বাসায় ছিল তারা কিছু জিনিস অস্তিত্ব অনুভব করতো। এখন আমি যদি বলি সে অস্তিত্বের ঘটনা আপনাদেরকে শোনাবো, সেটা শুনিয়ে আসলে কোনো একটা লাভ হবে না, কারণ 1-2 মিনিটে সেই ঘটনা বলে আমি আসলে কিছু বোঝাতে পারবো না।
তো বাড়ির মধ্যে এই ধরনের অদ্ভুত কর্মকাণ্ড, যে আমি বলেছিলাম আমাদের বাসার নিচে যে ভাই আছেন, তিনি আগে যে বাসায় থাকতেন সেই বাসায় যে তারা তিনজন একটা রুমে থাকতো, অনেক দিন আগের কথা। উনি 2000 সালে যখন প্রথম এখানে এসে কাজের খোঁজে আসে ইংল্যান্ডে, তখনকার ঘটনা। তো তিনি বলেছেন যে তিনি বাসার মধ্যে এগুলিকে ভয় পেতেন না, তার কাছে মনে হতো আস্তাকারে দিব বসায়, এরকম জিনিস। বডি মাসেল টাসেল আছে, ওনার বডি ছিল তখন, এবং সে বাংলাদেশের বডি বিল্ডিং চ্যাম্পিয়নশিপও ছিল, অনেক আগের কথা, তখন 1995-এর কথা। তো উনি বডি বিল্ড করতো। তো উনি ইংল্যান্ডে চলে আসে 2000 সালে। তো কাজ করতে যেত, একটা রিটেল শপে উনি কাজ করতেন। তো প্রায় সময় নাকি তাদের বাসার মধ্যে তাদের চারপাশে কেউ হাঁটতো ওই ফ্ল্যাটের মধ্যে। আসলে এই বাসাটা দুইতলা, তো এখানে তো আর সুউচ্চ বাড়ি নাই, আমি যে জায়গায় থাকি সুউচ্চ বাড়ি নাই, এখানে সব বাড়ি হচ্ছে দোতলা, ম্যাক্সিমাম দোতলা। তো ওনারা থাকতেন দোতলাতেই, এবং আশপাশে যে পরিমাণ শব্দ আসতো, ওনারা ভয়ে ওনাদের সাথে যারা ছিল তারা মোটামুটি সবাই চলে গেছিল। উনি একাই থাকতো বাসায়, এবং উনি একাই শব্দ পেত। বলে যে মনে হতো যে কেউ ফ্রিজ খুলছে, অথবা রান্নাঘরে কেউ ওয়াশিং মেশিন ছেড়েছে। ওয়াশিং মেশিন যে আপনারা তো জানেন ওয়াশিং মেশিনের শব্দ হয়, ওয়াশিং মেশিন যে স্পিনিং যে শব্দটা, স্পিন যখন করে তখন প্রচণ্ড শব্দ হয়। তো বলে যে ওয়াশিং মেশিন থেকে প্রচণ্ড শব্দ হচ্ছিল, কিন্তু ওয়াশিং মেশিন তো কেউ ছাড়েনি, কিন্তু প্রচণ্ড শব্দ হচ্ছিল। তো রান্নাঘরে কেউ রান্না করছে, রান্না করার শব্দ আসছে, দরজাটা খুলে পাশের রুম থেকে আরেক রুমে কেউ চলে যাচ্ছে, কিন্তু পুরো ফ্ল্যাটে কিন্তু ওই ভাই একাই, উনি বাংলাদেশি, ওই ভাই কিন্তু একাই। তো সে তারিক ভাই, আমি এগুলি ভয় পাই না, আসলে সামনে ধুম ধারাক্কা হবে। তো ওইটা ওনার নিজের কথা, কিন্তু সামনে তো আসলে সাথে সাথে সবার পড়ে না, আর পড়লেও সবার হিতাহিত জ্ঞান ঠিক থাকে না, যাদের পরে তারাই ভালো জানেন। তো এই যে আমি আপনাদের কিছুদিন আগে বললাম যে আমি আসার সময় আমি ফিল করেছি গাড়ির সামনে, আমি দেখেছি কাউকে আমার সামনে থেকে উড়ে যেতে। যাই হোক, সেটা তো মানুষের মতো অভাব দেখি নাই, দেখেছি সাদা কিছু একটা উড়ে যেতে। আরেকটা ঘটনা আপনাদেরকে বলবো এখন। যিনি পাঠিয়েছেন তিনি, তার নাম আশফাক, নন্দীপাড়া খিলগাঁও থেকে তিনি আমাদের ঘটনাটি শেয়ার করেছেন, এবং তিনি আমাদের সকলের প্রশংসা করে তার ঘটনা শেয়ার করেছেন। যেভাবে বলেছেন সেভাবে বলছি। যাই হোক, আজকে আমি আপনাদেরকে একটা ঘটনা বলতে এসেছি। ঘটনাটি আমার পরিবার কেন্দ্রিক। আমাদের পরিবারের এরকম অনেক ভয়ের বা অলৌকিক যাই বলেন, মানুষ যাই বুঝুক, এরকম অনেক কিছু ঘটনা আছে যা স্বাভাবিক না। আজকে ছোট ভাইয়ের ঘটনা শেয়ার করতে চাই আপনাদেরকে। বর্তমানে আমাদের পরিবার বলতে আমরা 3 ভাই, আমাদের মা ও আমার বউ। আমার বাবা মারা গেছেন গত 4 বছর আগে। আমি সবার বড়, আর আমার পরে যে ছোট ভাইটা আছে তার ঘটনা বলবো। ওর নাম আরাফাত, ও এবার HSC পরীক্ষা দিয়েছে। আমার ছোট ভাইয়ের জন্ম 2001 সালে। ও যখন মায়ের গর্ভে, তখন মা একদিন একটা স্বপ্ন দেখেছিল। স্বপ্নটা এরকম ছিল যে একজন মানুষ জুব্বা পরা, সৌদি আরবের লোকেরা যেমন জুব্বা পরে অনেকটা সেরকম, মাথায় পাগড়ি ও দাড়ি লম্বা। লোকটা খুব সুন্দর এবং উজ্জ্বল, তার চেহারাটা নূরের ঝলমল করছে। আমার মাকে বলছে যে তোমার ঘরে যে নতুন অতিথি এসছে তাকে খুব সাবধানে রাখবা, আর ওর নাম রাখবা আরাফাত। এছাড়াও ও মায়ের গর্ভে থাকাকালীন আরও কিছু স্বপ্ন বা দেখতেন, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ওর জন্মের আগেই মা নাকি ওকে স্বপ্ন দেখেছেন, এমনকি ওর জন্মের পরে যেমনটি দেখতে ছিল ঠিক তেমনটিই দেখেছেন। এটা তো সম্ভব না, ওকে স্বপ্ন দেখেছেন, এমনকি এটা জন্মের পর যেরকমটা স্বপ্ন দেখেছেন সেরকমটা অনেক অনেক স্ট্রেঞ্জ, অনেকটা পুতুলের মতো। আমার ভাইটা যখন জন্ম নেয় খুব সুন্দর এবং ফুটফুটে ছিল। এখানে উল্লেখযোগ্য যে আমার সাথে আমার ছোট ভাইয়ের বয়সের পার্থক্য ছিল 8 বছর, তাই আমার সেই সব অনেকটাই মনে আছে। ছোটবেলা থেকেই আমার এই ছোট ভাইটির নানা ধরনের বিপদ লেগেই থাকতো, ওর বিপদ কাটতে চাইতো না। যাই হোক, সেগুলো বলতে গেলে অনেকটা সময় চলে যাবে, হয়তো ভৌতিকতার লিসনারদের এতক্ষণ পর্যন্ত ধৈর্য থাকবে না। ও যখন 7ম শ্রেণীতে পড়ে, তখন একবার ওর বয়সী আমাদের এলাকারই এক প্রতিবেশী ইব্রাহিম ও তার পরিবারের সাথে তাদের গ্রামের বাড়ি ময়মনসিংহের ভালুকায় যাবার জন্য বায়না ধরে। ও প্রচণ্ড জেদি এবং একরোখা স্বভাবের। যদি কোনো কিছু একবার বায়না করে, তখন যতক্ষণ পর্যন্ত এটা না দেওয়া হবে নিস্তার থাকতো না কারো। যাই হোক, পরে ওর জেদের সাথে আমার মা আর পারেনি এবং ওকে অনুমতি দেয়া হয়। সেখানে 7 দিন থেকে ও আবার চলে আসে। হয়তো ভাবতে পারেন তাহলে এই ঘটনাটি কেন উল্লেখ করবেন, যেটা আপনারা পরে বুঝতে পারবেন। ও যখন 9ম শ্রেণীর ছাত্র, তখন আমরা সবাই কেরানীগঞ্জের কলাতিয়া নামক একটি স্থানে
এক আত্মীয়ের বাড়িতে দাওয়াতে যাই। সারাদিন সেখানে ঘোরাঘুরি ও খাওয়া দাওয়া শেষ করে সন্ধ্যার দিকে আমরা বাসার উদ্দেশ্যে রওনা হই। বিপত্তিটা বাধে তখন। হঠাৎ দেখলাম আমার ছোট ভাইটি মানে আরাফাত, সে এখান থেকে যেতে চাচ্ছে না। শুধু এইটুকুই হলে হতো ভাবতাম স্বাভাবিক, কিন্তু মানুষ খুব রেগে গেলে যেমন করে, চোখগুলো বড় বড় করে তাকিয়ে থাকা আর আগে ফোঁস করা, এরকম করছিল। এমনকি রাগে ওর গালগুলো, চোখগুলো লাল হয়ে যায়, ওর ঘাড়ের রবগুলো সব ফুলে ওঠে। আমরা ওকে অনেক বোঝাচ্ছিলাম যে আমরা আবার কয়েকদিন পর এখানে আসব, এরকম আরও অনেক কিছু, কিন্তু কিছুতেই কোনো কাজ হচ্ছিল না। পরে এক পর্যায়ে আমি রেগে গিয়ে ওকে একটা চড় দিই। এতে সে আরও রেগে যায় এবং এবার তার মুখ থেকে লালা ধরছিল। আমি ভাবলাম হয়তো এদিক ওদিক সারাদিন ঘোরাঘুরি করেছে, ঠিকমতো খাওয়া দাওয়া করেনি, কোনো শারীরিক সমস্যা দেখা দিয়েছে। আমরা তাৎক্ষণিক ওকে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যাই এবং ওকে দেখাই। কর্তব্যরত ডাক্তার দেখে বলেন কোনো স্ট্রেস থেকে এমনটা হয়েছে, সমস্যা নাই, একটা ঘুমের ইঞ্জেকশন দিয়ে দিচ্ছি, কিছুক্ষণ ঘুমালে ঠিক হয়ে যাবে। ও ওখানেও এরকম করছিল যে যখন ডাক্তার ইঞ্জেকশন দিতে যাবে সে আরও রেগে যায় এবং হাতের কাছে যা পাচ্ছিল ছুঁড়ে মারছিল। এক পর্যায়ে ওখানে থাকা স্টাফ ও আমি সহ ধরে ওকে জোর করে ইঞ্জেকশন দিই। তারপরও কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে যায়। প্রায় 3 ঘন্টার মতো ঘুমানোর পরও জেগে ওঠে এবং ওকে স্বাভাবিক লাগছিল আমাদের কাছে। আমরা ওকে বাসায় নিয়ে আসি। প্রথম 2 দিন তেমন কোনো সমস্যা হয়নি, কিন্তু তৃতীয় দিন থেকে শুরু হয় সমস্যা। ও একাই হাসে। সে এতটাই যে হাসি ফুরাতে চাইতো না, নাক মুখ লাল হয়ে যেত, যার তার দিকেই চোখগুলো বড় করে তাকিয়ে থাকতো এবং নিজেই বিড়বিড় করে কি যেন বলতো। আমি আমার মা ওকে জিজ্ঞেস করলে আবোল তাবোল কথা বলতো, যার কোনো মাথা মুন্ডু আমি বুঝতাম না। পরে আমার সন্দেহ হলো যে হয়তো ওর উপর জিনের আছর হতে পারে। আমি ওই দিন আসরের নামাজ পড়ে ওর কাছে গেলাম। আমি নামাজ পড়ে কাছে যাওয়ার পর দেখলাম ও আমার থেকে দূরে সরে যেতে চাইছে, আমার কাছে আসতে চাইছে না। আমাকে ওর কাছে যেতে মানা করছিল বারবার। আমি না ওকে শক্ত করে ধরে ওর কানে জোরে 3 কুল পাঠ করে ফেলি, যার দরুন ও চিৎকার শুরু করে। ওর চিৎকার শুনে রান্নাঘর থেকে মা ও আমার একেবারে ছোট যে ভাই আছে সে চলে আসে। এক পর্যায়ের ভেতর থেকে কেউ কথা বলতে শুরু করে, আমাকে এখনই ছাড় না হলে খারাপ হবে। তখন আমি বললাম, আপনি কে, কেন আমার ভাইকে কষ্ট দিচ্ছেন কেন? তখন সে বলতে শুরু করলো, আমার নাম পুনম, আমি এখানে একা আসি নাই, আমার সাথে আমার 4 ভাই আছে। আমি বললাম, আপনি কেন এসছেন আমার ভাইয়ের কাছে? তখন সে বলল, আমরা থাকতাম সুবলের বাড়ির পূজা ঘরের সাথে তেঁতুল গাছে, তোর ভাই ওই জায়গায় যেয়ে চিতই পিঠা খাচ্ছিল, আমাদের দেয়নি। তখন আমি বললাম যে দেখেন, আপনাদেরকে তো এমনিতে কেউ দেখতে পায় না, আমার ভাইও দেখতে পায় নাই। তখন সে আবার বলল যে না, শুধু তাই নয়, আমার ছোট ভাই খাবার খাচ্ছিল, তখন সে খাবারের উপর প্রস্রাব করেছে। তখন আমার ছোট ভাই ওর উপরে রেগে ভর করে, আর তখন তুই আমার ভাইকে থাপ্পড় মেরেছিস, সেটা দেখে আমি তোর ভাইয়ের উপর ভর করি, তোরা আবার ইঞ্জেকশন দিয়েছিস। আমরা 5 ভাই বোন তোর ভাইয়ের কাছে এসেছি, তোর ভাইকে আমরা নিয়ে যাব। এগুলি সব ভেতর থেকে আসছে, আর তুই যদি বাড়াবাড়ি করিস তাহলে তোরও খবর আছে। তখন আমি মাকে জমজমের পানি নিয়ে আসতে বললাম। আমাদের বাসায় জমজমের পানি ছিল, কোনো এক আত্মীয় সৌদি থেকে আসার সময় অনেকটা জমজমের পানি নিয়ে এসেছিল, সেখান থেকে আমাদের কিছুটা দিয়েছিল। তখন মা সেই জমজমের পানি আনার পর সেখান থেকে কিছুটা পানি ওর গায়ে ছিটিয়ে দিলে একটা বিকট চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায়। আমি মাকে বলিও চলে গেছে, কিন্তু আমাদের ভালো কোনো ব্যবস্থা না করলে অনেক বড় ক্ষতি হতে পারে। বুঝতে পারছিলাম, কারণ ওর ভেতর থেকে কথাগুলো আসছিল, যেটা অনেকটা আবোল তাবোলের মতোই লাগছে আমার কাছে। তারপর আমার ছোট ভাইয়ের মুখে কিছুটা পানির ছিটা দিলেও স্বাভাবিক হয়। আমরা আসলে ওকে জ্ঞান ফেরার পর জিজ্ঞেস করি, আসলে কি হয়েছিল বলতো? তখন বলে, ওই দিন দুপুরবেলা যখন তোমরা সবাই পিঠা খাচ্ছিল, তখন আমি আর স্বামী ওই হিন্দু বাড়িতে গিয়েছিলাম, ওইদিকে একটা বড় পুকুর আছে সেটা দেখতে। পর আমরা সেই পুকুরে কিছুক্ষণ বসেছিলাম, তো আমার সাথে থাকা পিঠা খাচ্ছিলাম। স্বামী আমাকে দেখালো যে পাশেই তেঁতুল গাছটা ছিল, ওখানে নাকি কিছুদিন আগে বজ্রপাত হয়েছিল। তো বজ্রপাত হওয়ার পরে গাছের কিছুটা অংশ নাকি পুড়ে গেছে, কিন্তু গাছটা নাকি মরে নাই। আমি সেটার কাছে যেয়ে, ওখানে আমার প্রচণ্ড বাথরুম লাগে, তো আমি ওখানে একটা পাশেই গোয়াল ঘর ছিল, আমি ওই গোয়াল ঘরের পাশে যেয়ে প্রস্রাব করি। প্রস্রাব শেষ করে যখন উঠে চলে আসি, আমার শরীরে একটা গরম বাতাস লাগে। গরম বাতাস লাগা আমার শরীরের সব পশম দাঁড়িয়ে যায়, আমি ভয় পেয়ে যাই, তাড়াতাড়ি বাসায় চলে আসি। তারপর যখন চলে আসার জন্য তৈরি হচ্ছিলাম,
তখন আমি যখন রুম থেকে বের হলাম তখন দেখলাম উঠানের বাম দিকে চাপকল লাগানো জায়গায় সেই জায়গায় একটা অর্ধেক মানুষ ও অর্ধেক কুকুরের মতো একটা অবয়ব কিছু একটা দেখে আমি ভয় পেয়ে যাই। এরপর আমার আর কিছু মনে ছিল না। এরপর আমি আশফাক এতক্ষণ আমি আরাফাত হয়ে ঘটনাটা শোনাচ্ছিলাম। যাই হোক, এরপরের ঘটনায় আমি মাকে বললাম ওকে ভালো কোনো হুজুরের কাছে নিতে হবে। তো আমার একটা খালা ছিল, মেজো খালা, সে এরকম ছোটোখাটো কবিরাজি বিষয়ে টুকটাক ও কেউ কারো বিপদে পড়লে জিনের আসর থেকে ছুটানোর কাজ করত। যদিও কোনো একটা ঘটনার পর উনি এসব ছেড়ে দিয়ে একেবারে সংসারে মনোনিবেশ করেন। তাকে আমরা ফোন দিয়ে সব জানানোর পর উনি বলেন তাকে গ্রামে নিয়ে যেতে, আমার ছোটো ভাইকে গ্রামে নিয়ে যেতে। আমার নানা বাড়ি বরিশালের মুলাদি থানাতে। ওখানে নিয়ে যাওয়ার পর একাধিক হুজুর কবিরাজ ওঝা দেখানো হয়, তবে কিছুতেই কোনো কাজ হচ্ছিল না। সেখানেও অনেক ঘটনা ঘটেছে ওকে কেন্দ্র করে, সেগুলো আরেকদিন আমি বলবো। তবে সব কবিরাজদের একটা মিল ছিল, তারা সবাই বলতেন ওর সাথে একটা বা দুইটা না, ওর সাথে 9টা জিন আছে, আর সব কটাই বদ জিন। এভাবেই দিন চলছিল। আমরা ভালো বা হুজুর বা কবিরাজ ওঝা খুঁজছিলাম। তখনই এখানে একজন কারি হুজুর নামে হুজুরের সন্ধান পাই, কিন্তু সেই হুজুর সহজে এই কাজ করতে চাইতেন না। পরে আমরা সেই হুজুরের সাথে দেখা করে অনেক অনুরোধ করি এবং এক পর্যায়ে সে রাজি হয়। বলেন যে আজকে আপনারা চলে যান, আমি রাতে বসবো, আগামীকাল বলবো। পরে যথারীতি সেদিন আমরা চলে আসি এবং পরবর্তী দিন তার কাছে গেলে তিনি বলেন তিনি কাজটা করতে পারবেন। সেই দিন সন্ধ্যায় মাগরিবের নামাজের পরে উনি আসরে বসেন এবং সব কটা জিনকে ডাকান। তখন একে একে প্রত্যেকটা জিন আসে এবং তাদের কথাগুলো হুজুরকে বলেন। তখন জানতে পারা যায় কেরানীগঞ্জের থেকে ওই 5টা জিন আসে, যার মধ্যে একটা মেয়ে আর বাকি 4টা ছেলে। আর ওই যে প্রথমে উল্লেখ করেছিলাম আমার ছোট ভাই ময়মনসিংহ গিয়েছিল, তখন সেইখানে সন্ধ্যার দিকে শ্মশানের নিকট দিয়ে আসার সময় কোন একটা স্থানে দুর্গন্ধের জন্য থুতু দিয়েছিল, আর যা পড়েছিল শ্মশানের কাছে থাকা বদ জিনের উপর। সেই থেকে ওরাও ওর সাথে আছে, কিন্তু ওভাবে প্রকাশ করেনি। তারা চেয়েছিল ওর সাথে ধীরে ধীরে মিশে গিয়ে ওর ক্ষতি করবে। যাই হোক, হুজুর ওদেরকে অনেক কিছু বোঝায়, বোতলে বন্দি করার ভয় দেখায়, কিন্তু কিছুতেই কাজ হচ্ছিল না। হুজুর জমজমের পানি ছেটানোর গায়ে এবং এরপরে আরও ক্ষিপ্ত হয়ে কাউকে কিছু করতে না পেরে ও নিজেই নিজের মাথায় দেয়ালের সাথে বাড়ি দিতে লাগে। তখন হুজুর একটা চিকন বেত বের করে তা দিয়ে আমার ছোট ভাইয়ের ছায়ার উপরে সজোরে আঘাত করতে থাকলেন। বিশ্বাস করবেন কিনা আমি জানি না, প্রত্যেকটা আঘাতের সাথে সাথে বিকট চিৎকারের শব্দ আসতে লাগে, আর আমার ছোট ভাই মাটিতে গড়াগড়ি দিয়ে ছটফট করতে লাগে। এক পর্যায়ে হুজুর এখানে থাকা সব কটাকেই বোতলে বন্দি করেন এবং আমার ছোট ভাইয়ের গলায় একটা তাবিজ দিলেন এবং একটা তাবিজ আমার মায়ের হাতে দিয়ে বললেন এটা বালিশের মধ্যে ঢুকিয়ে দিবেন, আর খেয়াল রাখবেন ওর যেন বালিশ পরিবর্তন না করে। আর কিছু আমল করতে বলে দেন। সেই সাথে অমাবস্যা, পূর্ণিমা ও শনিবার ও মঙ্গলবার সন্ধ্যার পর বাসা থেকে বের হতে নিষেধ করেন।